আপনি তো সাংবাদিক, আপনার কাছে প্রশ্ন দিয়ে আমি কথা বলা শুরু করি। আপনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থাকা কোনো উপদেষ্টা এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারে কিনা? জি, একই প্রশ্ন আমারও আপনার কাছে। আপনার কাছে করলাম, আপনি উত্তর দেন। জি জি, আমরা আপনাদেরই মতামত আসলে জানতে চাই। আচ্ছা আচ্ছা, আপনি নিশ্চয়ই বলবেন যে না। দেখেন, আন্দোলন করা রাজনৈতিক দলের নেতা আর সরকারে থাকা এক জিনিস না। সরকারে থেকে সব কথা বলা যায় না, সব কিছু লেখা যায় না, অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হয়। এখন বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির বন্ধুরা তারা অনেক কথা বলতে পারে, অনেক বিপ্লবের হুঁশিয়ারি উচ্চারণ করতে পারে, কিন্তু যারা একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, পরবর্তীতে সরকারে গিয়েছেন, তারা চাইলেও অনেক কথা বলতে পারবেন না, অনেক কিছু করতে পারবেন না। কারণ সরকারের আচরণ আর রাজনৈতিক দলের নেতার আচরণ একরকম না। আপনি নিশ্চয়ই একজন সাংবাদিক হিসেবে, একজন প্রেজেন্টার হিসেবে, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এই জিনিসটি বোঝেন। এবং শপথে কিন্তু একটি কথা থাকে, আপনি নিশ্চয়ই জানেন, যে মানে রাগ, অনুরাগ এইসবের উপর ভিত্তি করে বা পক্ষপাতিত্বের উপর ভিত্তি করে আসলে সেটাই বলছি যে আপনি সংবিধান মেনে, আপনি নিজে বলছেন যে হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি, তার হাতে আপনি শপথ নিয়েছেন এবং সেই শপথ নেওয়ার পরে আপনি নামের আগে উপদেষ্টা লাগিয়েছেন, অর্থাৎ আপনি উপদেষ্টা। আগে ছিলেন সাধারণ শিক্ষার্থী, এখন আপনি সাধারণ শিক্ষার্থী না, এখন আপনি রাষ্ট্রের একজন দায়িত্বশীল মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। সুতরাং ওই যে শপথ নিলেন, আপনি এখন বিপ্লবের কথা বলে আপনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করলেন। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? আরেকটু যদি ব্যাখ্যা করে বলেন। এই ব্যাখ্যাটা হলো যে আপনি শপথ নিয়েছেন, শপথ দুই ধরনের, একটা হলো পাবলিক আর একটা গোপনীয় শপথ, যেটা আসলে বলা হয় না। এবং একজন মন্ত্রী সেই গোপনীয় শপথের কথা, কি কি গোপনীয় থাকবে সেটা আসলে কারোর সাথে বলতে পারেন না। এখন আপনি মন্ত্রী হলেন, মন্ত্রী হওয়ার পরে আপনি কি বললেন? আপনি বললেন যে এখন বিপ্লবী আচরণ করতে হবে, এখন বিপ্লবী ঘোষণাপত্র জারি করতে হবে। যখন আপনি প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন এইটা ঘোষণা করবেন, তখন রাষ্ট্রপতি থাকবে না। তখন রাষ্ট্রপতি যখন না থাকবে, তখন এই শপথ থাকবে না। এই শপথ না থাকলে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকার না থাকলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন না। মানে এখানে কোনো সাংবিধানিক ঝুঁকি তৈরি হচ্ছে কিনা? সাংবিধানিক ঝুঁকি তো অবশ্যই তৈরি হচ্ছে। সংবিধান বাতিল হয়ে যাবে, সংবিধান থাকবে না। আর সংবিধান যদি না থাকে, রাষ্ট্রপতি থাকবে না। রাষ্ট্রপতি না থাকলে সেই শপথ থাকবে না। শপথ না থাকলে উপদেষ্টারা থাকবেন না। আর উপদেষ্টারা না থাকলে তাদের প্রধান উপদেষ্টা কিভাবে থাকেন? মানে তাহলে তারা এগুলো কেন বলছে বা এগুলো করছে? মানে হঠকারী সিদ্ধান্ত, বিবেচনা না করে এই বিষয়গুলো এইগুলো কখন নিতে পারতেন? এগুলো আপনি 5 আগস্টের পরে, 6 আগস্ট, 7 আগস্ট, আপনি 8 আগস্ট শপথ নেওয়ার আগে আপনি এগুলো করতে পারতেন। এগুলো কোনো সমস্যা না। আপনি বলছেন যে নিউ ডেমোক্রেটিক রিপাবলিক, মানে কি নতুন রাষ্ট্রের ঘোষণা করছেন এবং সেই রাষ্ট্রের ঘোষণাপত্র আপনি জারি করছেন, ফ্রান্স রেভলিউশন যেভাবে হয়েছিল। তো ঠিক একইভাবে এইটা তো রেভলিউশন না, এইটা তো গণ অভ্যুত্থান। রেভলিউশন মানে যুদ্ধ, ওই শত্রুপক্ষ এবং আমরা, এই পক্ষের মধ্যে যুদ্ধ হওয়া, যেটা আফগানিস্তানে হয়েছে, অস্ত্র দিয়ে লড়াই। এইখানে আমরা নিরীহ শান্তিকামী মানুষ, আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি এবং একটা পর্যায়ে যখন 2000-এর মতন মানুষ প্রাণ দিল বা শহীদ হলো, এরপরে সেনাবাহিনী এগিয়ে আসলো। সেনাবাহিনী বন্দুকের নল তখন আওয়ামী লীগের দিকে এবং পুলিশের দিকে। সেই মিরপুরের ঘটনা বলেন, উত্তরার ঘটনা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো রয়ে গেছে। সেনাবাহিনী যখন ওই শাসকদের পক্ষে, জনতার দিকে যখন তাদের অস্ত্রটা তাক করা ছিল, তখন কিন্তু আর হাসিনার পতন হলো না। যখন অস্ত্র ঘুরে গেল, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে জনতার পক্ষে সেনাবাহিনী দাঁড়ালো, তখন গণ অভ্যুত্থান হলো। এইখানে আমরা কেউ বিপ্লব করি নাই। আমরা কেউ হাসিনার পুলিশ বলেন, হাসিনার র্যাব বলেন, হাসিনার বিজিবি বলেন, হাসিনার মাস্তান বাহিনী বলেন, ছাত্রলীগ যুবলীগের বুকে আমরা কেউ গুলি চালাইনি। অর্থাৎ আমরা শান্তিকামী মানুষ, আমরা আন্দোলন করেছি আমাদের সংবিধান মেনে।
সংবিধান মেনে কিন্তু আন্দোলন করা হয়েছে, এটা বিপ্লব হয়নি, এটা অভ্যুত্থান হয়েছে একটা সরকার পতনের জন্য। আমরা সবাই রাজপথে নেমে বলেছি যে আমরা হাসিনাকে আর চাই না। তো আপনি এখন যদি বলেন যে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন, এটা আসলে হয় না, এইটা তারপরেও ধরেই নিলাম যে এটা বিপ্লব। তো বিপ্লবের পরে সাথে সাথে আপনার মনে ছিল না, আপনি এখন বলছেন যে ভুল হয়ে গেছে, তওবা করে আপনি এখন আবার মানে ঘোষণাপত্র জারি করতেছেন। হোয়াট ইজ দিস? আপনি ভুল তো ভুল হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে রাষ্ট্র পরিচালনায় আমার অভিজ্ঞতা ছিল না, আমি জানতাম না, বুঝতাম না, হ্যাঁ আমি শিখতেছি। রাষ্ট্র পরিচালনা আসলে শেখার জিনিস না, আপনাকে শিখে এসে তারপরে দায়িত্ব নিতে হবে। আর আপনি যদি শিখে না আসেন, দায়িত্ব নেবেন না। এখন আপনারা যা কিছু করছেন হঠকারী সিদ্ধান্ত, এই হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্র মূলত ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিবের মন্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন, যে আসলে সরকারের সম্পৃক্ততা আছে কিনা? আমি খুব পজিটিভ ভাবে দেখছি। আমি যতদূর বুঝতেছিলাম, শুনতেছিলাম বা আভাস পাচ্ছিলাম যে এই যে ঘোষণা, তারা জুলাই বিপ্লবের ঘোষণা পত্র তারা প্রকাশ করবে, সেখানে প্রধান উপদেষ্টা থাকবেন, সেনাপ্রধান থাকবেন এবং অন্যান্য বাহিনীর যারা রয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনী, তারাও থাকবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে যে সরকারের সাথে এর কোনো সম্পৃক্ততা নাই। তার মানে কি? তার মানে যে হাইপটা তৈরি হয়েছিল যে হয়তো এই সরকার মিলে, ছাত্ররা মিলে, নাগরিক বন্ধুরা মিলে হয়তো তারা বিপ্লবী সরকার গঠন করবে, কিন্তু যখন সরকারের পক্ষ থেকে এই ধরনের স্টেটমেন্ট আসে তখন আর ওই হাইপটা থাকে না। তখন ক্লিয়ার হয়ে গেছে যে কেউ হয়তো আপনার হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে। দেখেন, ঠিক আছে, তাও মেনে নিলাম, সেনাবাহিনী পর্যন্ত জানে না। সেনাবাহিনী পর্যন্ত চিন্তিত যে 31 তারিখে কি হতে যাচ্ছে। এবং সেনাবাহিনী আপনি যোগাযোগ করে দেখতে পারেন, কথা বলতে পারেন, সেনাপ্রধান কি জানে এই ঘটনা? আমি আরো বলতে চাই ক্লিয়ার ভাবে, দেখেন এই ঘটনা কি রাজনৈতিক দলগুলো জানে? আপনি একটি ঘোষণাপত্র রেডি করে এসে আমার কাছে আসলেন, আমি একটি দলের সাধারণ সম্পাদক, আপনি একটি দলের সভাপতি, আপনার কাছে আসলো, বললো যে ভাই আপনার সমর্থন চাই। আরে ভাই, এইভাবে তো সমর্থন হয় না। আগে আপনি কি করতে চান? আগে বিএনপির সাথে, গণ অধিকার পরিষদের সাথে, জামাত ইসলামের সাথে, অন্যান্য দলের সাথে আপনাকে বসতে হবে। বসার পরে তাদেরকে বুঝাইতে হবে, যেমন এই চুপ্পু সাহেব রাষ্ট্রপতি হিসেবে থাকবে কি থাকবে না, এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুরা, নাগরিক কমিটির বন্ধুরা তারা কি করলেন? তারা বিএনপির দ্বারস্থ হলেন, আমাদের দ্বারস্থ হলেন, জামাত ইসলামের দ্বারস্থ হলেন, সকল দলের দ্বারস্থ হলেন। সবাই পরামর্শ দিল যে আসলে জাতীয় ঐক্য সংহতি বিনষ্ট হতে পারে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না আসলে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে সাংবিধানিক ঝুঁকি তৈরি হতে পারে এবং এটি একটি হঠকারী সিদ্ধান্ত হতে পারে। তখন বৈষম্য, আমি শেষ করে দিব 1 মিনিটে, হ্যাঁ আমি শেষ করে দিব। তখন কিন্তু এই নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু তাদের জায়গা থেকে পিছু হটলেন, তারা আর ওই দাবিতে থাকলেন না। ঠিক একইভাবে আমি বলবো যে ঠিক আছে, আপনারা জুলাই রেভলিউশনের ঘোষণাপত্র জারি করতে চান, বিএনপির সাথে আপনাদের আনুষ্ঠানিকভাবে বসা দরকার ছিল, গণ অধিকার পরিষদের সাথে বসা দরকার ছিল, জামাতের সাথে বা অন্যান্য দলের সাথে আপনার বসা দরকার ছিল। বসার পরে তাদের কাছ থেকে যে মতামত পেলেন, তার আলোকে আপনি এই জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখার জন্য, ধারণ করার জন্য, লালন করার জন্য, কথাই বলছেন যে এখানে সর্বশ্রেণীর অংশগ্রহণ আছে, সব শ্রেণীর মানুষের বা সবার। আমি শেষ করি, চর্চা করার জন্য আপনি সবার মতামতের ভিত্তিতে আপনি একটি ঘোষণাপত্র জারি করতে পারতেন যদি সবাই মত দিত, কিন্তু আপনি কেউ জানে না। বরং এই ঘোষণার মাধ্যমে জাতীয় ঐক্য সংহতি আরো ভেঙে পড়বে এবং দেশ একটি গৃহযুদ্ধের দিকে যাবে। বিএনপি যখন মনে করবে যে এই ঘোষণার মাধ্যমে আমার অস্তিত্ব বিলীন করার চেষ্টা করা হচ্ছে, বিএনপি ঘরে বসে থাকবে, আন্দোলন নামবে। জামাত যখন মনে করবে, আমরা যখন মনে করবো, অন্যান্য দল মনে করবে যে আমার অস্তিত্ব বিলীন করার চেষ্টা করা হচ্ছে এবং 71-এর পরে যেমনি ভাবে আসলে ওই এক স্বাধীনতা যুদ্ধের ক্রেডিট এককভাবে আওয়ামী লীগ নিয়েছিল এবং শেখ মুজিবের নেতৃত্বে দেশটা দখল করেছিল, এখন যদি অন্যান্য দল মনে করে যে আমরা সবাই মিলে অভ্যুত্থান ঘটালাম, এখন একটি গোষ্ঠী আমাদের সবাইকে মাইনাস করে তারা আসলে এর দখলদার বা ঠিকাদারি নিতে চায়, তখন যদি সবাই ওই গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে নামবে, তখন কি হবে? তখন এই রাষ্ট্র আরো বেশি বিভাজিত হয়ে যাবে।